আবার বলছি, শুধু সন তারিখ পাল্টায়, পুলিশ পাল্টায় না। আজ বারুইপুরে মূল অভিযুক্তকে স্থানীয় মানুষই ধরে ফাঁড়িতে নিয়ে গেলে ফাঁড়ি থেকেও সে পালিয়ে যায় অথবা ফাঁড়ি তাকে ছেড়ে দেয়, এই অভিযোগ শুনতে হচ্ছে। এবার এই বারুইপুরের ঘটনার এক তুলনায় আসবো আজ থেকে 14 বছর আগে ফিরে গিয়ে। 2012 সালের 15ই নভেম্বর ওই বারুইপুরে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। একইভাবে সেবারও ওই বারুইপুরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এবিপি আনন্দই সেদিন দেখিয়েছিল যে বারুইপুর থানা এবং বারুইপুর মহিলা থানায় অভিযোগ করা হয়েছিল, পুলিশ সে সময় এফআইআরও নেয়নি। ভাবতে পারেন। আবার বলছি, রাজ্যে শাসকের রং পাল্টায়, গ্রামেগঞ্জে অথবা শহরেও মফস্বলেও পুলিশের তৎপরতা বাড়ে না, এক ছটাকও বাড়ে না। জয়ন্ত মানবে? সুমন, আমি বলবো তোমার কথা সূত্র ধরে যে শাসকের রং বদলায় কিন্তু পুলিশের চরিত্র বদলায় না। শাসকের ফুল বদলায় বা ফুলের সংখ্যা বদলায়, জোড়া ফুল থেকে একটা ফুল হয়, কিন্তু পুলিশের চরিত্র বদলায় না। অভিযোগ উঠছে যে পুলিশের কাছে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল তখন পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশ যদি তার বিনিময়ে আমাদের সমাজ থেকে একটা একটা করে এরকম 20, কারুর 9 বছর, কারুর 12 বছর খসে যায়। সুমন, পুলিশ যদি গুরুত্ব দিত তাহলে মেয়েটি হয়তো বাঁচত। শনিবার বিকেলের ঘটনা, পুলিশ অভিযোগ নেয়নি, তারপরে সাধারণ মানুষ পথ অবরোধ করে। কিন্তু যেটা হলো, এটাকে বলে গোল্ডেন আওয়ার। একটা মেয়েকে যখন আমি নিজে রিসার্চ করেছি, গত 15-20 বছরে মাইনরদের কিডন্যাপ হয়ে যাওয়ার পরে কতগুলি ঘটনা ঘটেছে এবং তারপর পুলিশের রোল কী ছিল আমি দেখেছি। যে একটি মেয়েকে যখন তার কমফোর্ট জোন থেকে নিয়ে চলে যাওয়া হয়, প্রতি মিনিটে সে দূরে চলে যাচ্ছে কমফোর্ট জোন থেকে, এবং তখনই যদি পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ খুঁজতে শুরু করতো তাহলে হয়তো মেয়েটি খুব দূরে যেত না এবং মেয়েটিকে রিকভার করা সম্ভব হতো। এই যে গোল্ডেন আওয়ার, পুলিশ এই গোল্ডেন আওয়ারটা নষ্ট করতে দিয়েছে। পুলিশের যা কাজ করার কথা ছিল, যখন এখন যা দেখা যাচ্ছে তাকে যখন জলে মানে কার্যত ডুবিয়ে মারা হয়েছে, এটা তো ঘরের মধ্যে এই যৌন নির্যাতন নয়। আমি বললাম যে গোল্ডেন আওয়ারটা নষ্ট হতে দিয়েছে, পুকুরে জলে ডুবিয়ে কার্যত মারা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা হয়নি। তুমি ভেবে দেখো, মেয়েটিকে কিন্তু খুন করে জলে ডোবানো হয়নি। যা শুনেছি পোস্টমর্টেম রিপোর্ট থেকে যে মেয়েটিকে জীবন্ত অবস্থায় জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল, মেয়েটির লাংসে জল চলে গিয়েছিল, অর্থাৎ মেয়েটিকে ডুবিয়ে মারা হয়েছে। পুলিশ এই সময় অবধি এতটুকুও গুরুত্ব দেয়নি, অথচ পরে একজন রাজনৈতিক নেতা সেখানে গেলেন, তিনি রিকভার করলেন, তখনও পুলিশ ছিল না। অর্থাৎ পুলিশ এই গুরুত্ব দেওয়া ব্যাপারটা শেখেইনি। যদিও ঘটনা 24 ঘন্টার মধ্যে কয়েকজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে, এই ব্যাপারটাতে আমি প্রশংসা করছি। কিন্তু যারা মৃত্যু আটকাতে পারেনি, তোমার এখানে আমি অন এয়ার বলছি, তাদেরও দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। অর্থাৎ যারা রেপ করেছে, মার্ডার করেছে, তারা যেমন দায়ী, যারা তাকে মৃত্যু মুখে ঠেলে দিল সেই পুলিশ অফিসাররাও কিন্তু সমান দায়ী। সুমন, আগের দিন তোমার এখানে এসেছিলাম এবং আমরা যে আলোচনা করছিলাম, আজকে যেন সেই আলোচনার পরবর্তী পর্ব। আমরা পুলিশের হাতে অধিক ক্ষমতা দেওয়া সম্পর্কিত একটা বিল পাশ হওয়া নিয়ে আলোচনা করছিলাম। আমি তখন তোমার এখানে চিৎকার করে বলেছি যে কোন পুলিশের হাতে আপনারা বেশি ক্ষমতা দিচ্ছেন, সেই পুলিশ যারা ফাইল নিয়ে টেবিলের তলায় লুকোয়, নাকি যে পুলিশকে ডাক্তারবাবুরা মেরুদণ্ড উপহার দেন সেই পুলিশ, নাকি যে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের লাথি মারে সেই পুলিশকে আপনারা বেশি ক্ষমতা দিচ্ছেন, নাকি সেই পুলিশ যার সামনেই একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, যে পুলিশ মানে কমপ্লেন পেয়েও মানে মেয়েটাকে খুঁজতে বেরোয় না। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে তারপর পুলিশের এখানে শুধু একটা অপরাধ নয়, পুলিশ যে অভিযোগের গুরুত্ব দিল না, পুলিশ কেস চালু করলো না, মেয়েটিকে খুঁজতে গেল না, এটাই সব অপরাধ নয়। পরবর্তী অপরাধ হচ্ছে পুলিশের সামনে একটি ছেলেকে নৃশংসভাবে মারা হলো। সুমন, আমি 28 বছর এই ক্রিমিনাল মামলা করছি বা ক্রিমিনালদের সাইকোলজি নিয়ে চর্চা করছি। আমি দেখেছি যারা অপরাধী হয় তারাই ক্যামেরার সামনে এসে বেশি হইচই করে এবং তারা একজন নিরীহ মানুষকে সফট টার্গেট করে তুলে নেয় এবং বলতে থাকে এই অপরাধী, একে মেরে দাও। এটা হচ্ছে সাইকোলজি, যাতে করে পুলিশের নজর, মিডিয়ার নজর একজনের উপরে গিয়ে পড়ে যাকে মেরে ফেলা হয়েছে। আমাদের ছোটবেলায় বাসে পকেট মারি হলে তার সঙ্গীরাই পকেট মার বলে ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে চলে বাঁচিয়ে দেয়। এবার লোকে বলতে থাকবে ওই তো মূল অপরাধীকে ধরা হয়েছে। এবার পুলিশও অনেকটা যেন লেথার্জিক হয়ে যাবে। সুমন, 3টে জিনিস আমরা বিশ্বাস করি। একটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ অপরাধটাকে আটকাও, একটা হচ্ছে ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে কনভিকশন। জুডিশিয়ারির উপরে দায় এসে পড়ে, ভাই জজ কিছু করলেন না, কোর্ট ছেড়ে দিল, কিন্তু করবে কি করে ইনভেস্টিগেশনটা যদি সঠিক না হয়? এখানে একজন সাধারণ মানুষকে বলতে দেখলাম যে আমরা দুজনকে সন্দেহ করছি,
সন্দেহটা সাধারণ মানুষ করবে না, সাধারণ মানুষের সন্দেহটা তারা পুলিশকে বলবে, পুলিশ তদন্ত করবে এবং তথ্য প্রমাণাদি জোগাড় করবে। এখানে পুলিশ তো খোঁড়া পুলিশ, এখানে পুলিশে তো তদন্ত করার আগ্রহ নেই। কিন্তু যেটা ধরে দিলেও সে পালিয়ে যাচ্ছে মূল অভিযুক্ত। এবং দ্বিতীয় পর্যায়ে যে লোকটাকে মারা হলো সে লোকটা আসল অপরাধী কিনা সেটাই ধার্য হলো না। আর একটা জিনিস আমরা বলতেই হবে, আজকে গত 15 বছর আমরা এখানে খুব চিৎকার করেছি এবং একটার পর একটা ঘটনা হয়েছে, তুমি নিজেও দেখিয়েছো তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা। এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকাটা আমরা প্রশংসা করতে হবে। তিনি কিন্তু বলেছেন একজনকেও ছাড়া হবে না এবং আমরা ক্যাপিটাল পানিশমেন্ট অবধি দিয়ে ছাড়বো। অর্থাৎ উনি কখনো রামরাজত্ব এসে গেছে, আমার এখানে বাবা কিছু হয় না, এই কথাটা বলে অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেননি। আর একটা কথা, দেবজিৎ নিজেও কিন্তু বর্তমান শাসকের মুখপাত্র হিসেবে বসে আড়াল করবার চেষ্টা করেনি, যেটা আমি দেখেছি আগের বার ওইখানে বসে বসে আমরা এক নাগারে চিৎকার করতাম এবং তৎকালীন মুখপাত্ররা রোবটের মতো বলে যেত কিছু হয়নি কিছু হয়নি। আজকে অন্তত সেটা হয়নি, আজকে আমরা সকলে মিলে সমালোচনা করছি। সুমন, আমি দুর্ভাগ্যজনক ঘটনা বলি না, যেহেতু আমি 28 বছর আইন নিয়ে চর্চা করছি, আমি মনে করি বেআইনি এবং আইনি, এটা বেআইনি ঘটনা ঘটেছে এবং যারা অপরাধ করেছে তাদের সাজা দিতেই হবে। অপরাধ এখানে শুধু ওই লোকটা করেনি বা লোকগুলো করেনি যারা রেপ করে মার্ডার করলো বা মেয়েটিকে মারলো। পুলিশ যারা আজকে অভিযোগের গুরুত্ব দিল না তাদেরও সাজা দিতে হবে। সুমন, তোমার এখানে আমি বলেছি যে পুলিশের কোনো ট্রেনিং নেই। আজকে একটা অভিযোগ দায়ের করতে চাও, পুলিশ 50,000 টাকা দর কষাকষি করবে। আজকে একটা নোটিশ কমপ্লাই করতে চাও, 50,000 থেকে 1.5 লাখ টাকা অবধি তারা চাইবে। অর্থাৎ পুলিশকে একটা দৃষ্টান্ত দিতেই হবে, যে পুলিশ অফিসারদের দায় নিতে হবে এই ঘটনার, যে পুলিশ যদি কখনো এমন করে তাহলে তাকেও কিন্তু সাজা পেতে হবে, না হলে কিন্তু আইন বেআইনের দৃষ্টান্তমূলক সাজা দিতেই হবে। একজন অভিযোগ দায়ের করতে যাচ্ছে, কোথায় পরিবর্তন? সুজেট জর্ডনের সময় তো এই অভিযোগে উঠেছিল, অভিযোগ জানাতে গেছে তারা অভিযোগ নেয়নি। আমরা কামদুনির মামলাতে দেখেছি পথ অবরোধ করার আগে অবধি পুলিশ অভিযোগ নিচ্ছিল না, আজ তো তাই হলো। তার মানে পুলিশ বদলায়নি। আমি শুধু বলি, প্রবলভাবে প্রদীপ্ত মাথা নাড়ছিল, অস্বীকার করছিল মুখপাত্রদের কথায়। কিন্তু প্রদীপ্ত, তুমি চিন্তা করো না, তুমি কতবার সুযোগ পেতে, তখন যারা মুখপাত্র হিসেবে আসতো তারা কেউ এখন তোমার দলেও নেই, মানে তুমি হয়তো প্রতিবাদ করেছো। আমি তোমার তুমি ভুল বলছি না, তুমি হয়তো তুমি তো সুযোগই পেতে না। আমি তো সেই সময় তোমার শোগুলো দেখতাম, আমি যেটা দেখেছি যে পুলিশের সঙ্গে সরকারকে মিশিয়ে সরকারের দায় করার কনটেক্সটে আমাদের বিরোধিতা থাকতো, যে সরকারের ইচ্ছা আছে ভালো কাজ করার, পুলিশের সমস্যা, এই দুটোকে তখন আলাদা করা হতো না। পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, একজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। আমি যেটা বছরকে বছর, তো আমি স্টুডিওতে আছি, বছরকে বছর তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা আসলে প্রথমত মুখ্যমন্ত্রী আলটপ্পা মন্তব্য করতেন, সেটা দ্বিতীয়, যেটা অস্বীকারের রাজনীতি, মানে পলিটিক্স অফ ডিনাল। তৃতীয় হলো সারা ভারতবর্ষ ঘুরতেন, হাতরাসে কি হয়েছে, কোথায় 34 বছরে কি হয়েছে, দিনের পর দিন তারা মাত্র সারা ভারতবর্ষের অভিজ্ঞতা। প্রথম কথা, আজকের দিনে দাঁড়িয়ে প্রদীপ্তর কাছে জানতে চাই, তুমি ভাই কোন তৃণমূল? কারণ আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না, পাবলিক বুঝতে পারছে না। জিনিসটাকে এমন জায়গায় নিয়ে গেছে, কারণ তোমরা কোন তৃণমূল দ্বিতীয় নম্বর, প্রদীপ্ত যে বললো আগেকার যারা মুখপাত্র ছিলেন তখন প্রদীপ্ত খুবই কম আসতো, ইনফ্যাক্ট আসতোই না। আসলে কি করতো প্রদীপ্ত আমরা জানি না। মুখ্যমন্ত্রী এবং এই তোমাদের যারা মুখপাত্র আসতেন তাদের যে অ্যাটিটিউড ছিল, তারা যেভাবে মিথ থেকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করেছেন, যেখানে আমরা বছরের পর বছর, এই 15টা বছর, শেষ করি, 15টা বছর প্রতিটা ক্ষেত্রে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মোমবাতি নিয়ে, না মোমবাতি না বাস আমি বুঝলাম না, এরকম করে ধরে বেরিয়েছেন। হ্যাঁ, যেদিন আমিরুলের জন্য আমরা বেরিয়েছিলাম, যেদিন আমিরুলের জন্য বেরিয়েছিলাম, সেই দিন এই মুখ্যমন্ত্রী আমরা কেন বেরিয়েছি আমাদের নামে উল্টো পাল্টা বললেন দিনের পর দিন। কামদুনি থেকে কি করেছেন তুমি জানো না? দময়ন্তী সেন পার্কস্ট্রিটের কাণ্ডটাকে ধরতে চাইছিলেন কালপিটদের, তুমি জানো না? কাছ থেকে শিখেছি যে অন্য ঘটনা দিয়ে বর্তমান ঘটনাকে জাস্টিফাই করা যায় না। চেষ্টা করো ভালো কিছু শিখতে, চেষ্টা করো। তোমরা আমাদের নাগরিক আন্দোলনের প্রধান মুখ ছিলে, আমরা এটা শিখেছি যে অন্য ঘটনাকে দিয়ে বর্তমান ঘটনাকে জাস্টিফাই
জাস্টিফাই করা যায় না কে দাদা। জাস্টিফাই করছে? আচ্ছা, আমার দুটি সময় খুব আছে দ্রুত। দুটো। হ্যাঁ। পুলিশ আমরা যারা লয়ার বা যারা সাধারণ মানে অন্য প্রফেশনে রয়েছেন, সাধারণ মানুষ নয়, অসাধারণ সবাই, যারা আমরা সাধারণ লয়ার এবং যারা অসাধারণ মানুষ, তাদের এই সমাজের কি কি আমরা দেখলাম ঘটনা ঘটলো। লায়েক আলী বলে একজন ভদ্রলোক বারুইপুরে, তিনি একের পর এক স্টেটমেন্ট দিতে রইলেন যেগুলো কিনা নেওয়া যায় না। তিনি একটি দল করেন, তিনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও ওই একই দল করেন। তিনি কি লিখে দিলেন সমাজ মাধ্যমে, শিক্ষিত মানুষ, কালো কোট, আমার থেকে সিনিয়র, দাদার থেকে সিনিয়র, তিনি লিখে দিলেন যে মনুবাদীরা খুন করেছে। আপনি ভাবুন, খুন কে করেছে, ধর্ষণ কে করেছে, কি হয়েছে, সাধারণ নয় অসাধারণ মানুষরাও বলছেন না, সাধারণ নয় অসাধারণ লয়ার। তিনি দাঁড়ালেই সূর্য পশ্চিমে উঠতে পারে, একটা সময় ছিল পূব থেকে পশ্চিমে উঠতে পারে। মানে ভালো লয়ার আইন জানেন আর ভালোতর লয়ার জজেদের জানেন, ওনাকে ভালোতর লয়ারদের মধ্যে রাখা হতো সেই সময়। তো সেই লোকগুলো, সেই ভদ্রলোক এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছেন। আপনি সাধারণ মানুষের গেঁয়ো লোকগুলোকে আমরা যাতা বলছি, যারা ওই থানায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপে, সেই লোকগুলো যাদের ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার দাদা ঠিক বলেছেন যে তার ওপরের অফিসাররা কি করছিল। কিন্তু তার আগে যে লোকটা ধরেছে সেই লোকটাও গায়ে থাকে, যে লোকটা অপকর্মটি করেছে সেও গায়ের মানুষ, কিন্তু থাকা এগিয়ে থাকা সেই লোকটা এই জিনিসটাকে একটা বিষয় আনছে, ন্যারেটিভ তৈরি করছে, মনুবাদীরা করেছে। কত বড় অন্যায়! আমি বলছি যে অন্যায় ব্যক্তি যেরাম করেছে, সেরাম একটা বড় অংশের মানুষ একদিকে যেমন কোনো বিচারের আগে দোষ করেছে না করেনি, ঘটনার সঙ্গে যুক্ত ছিল না ছিল না এটা না জেনে পুলিশের সামনে পিটিয়ে মারাটা একেবারে জঘন্যতম অপরাধ। এবং একেবারে আমি ওইটাই বলছি যে অপরাধ করাও সেক্ষেত্রে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, ভারতের শক্তিশালী বিচার ব্যবস্থা আছে, সেখানে বিচার হবে। এই এক। আর দুই হচ্ছে যে দাগিয়ে দেয়া। আমি কালকের আগে শান্তনু মণ্ডল কে জানতাম না, আমার ধারণা দেবজিৎও জানতো কিনা সন্দেহ, বাকি তো কেউ জানতোই না। কিন্তু তা সত্ত্বেও একজন মানুষ, তিনি ভিডিওতে যা দেখা যাচ্ছে মূল অভিযুক্তকে ধরেছেন, একেবারে ধরে বডি উদ্ধারে একটা ভূমিকা নিয়েছেন, তারপরে থানায় নিয়ে যাচ্ছেন। এর সত্যি মিথ্যে শেডস থাকতে পারে, আমি তা জানি না, কিন্তু ফুটেজে যা দেখা যাচ্ছে তাকে একেবারে শটান একটা এই ধরনের নারকীয় ধর্ষণ এবং খুনের সঙ্গে এইভাবে যুক্ত করে দেয়া যায়? আমি বলছি প্রত্যেকের, কিন্তু তিনি যেই হন, একেবারে সাধারণ মানুষ, একেবারে ফেসবুকজীবী অথবা বুদ্ধিজীবী তথাকথিত, অথবা সমাজের যে কোনো শ্রেণীর মানুষের অত্যন্ত সংবেদনশীল থাকা উচিত। তার কারণ একটা ভয়ঙ্কর অসংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে আরও অসংবেদনশীল হয়ে এইভাবে কাউকে প্রমাণের আগে একেবারে অপরাধী হিসেবে দায়ের করা, পরবর্তীকালে যখন দেখা যায় ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র যোগ খুঁজে পাওয়া যায় না, সেই মানুষটি এবং সেই পরিবারগুলোর ওপর দিয়ে কি বয়ে যায় দয়া করে ভেবে দেখবেন। পরের প্রতিবেদন। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব সকলেই। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার কথা। কেউ কেউ অভিযোগ তুলতে শুরু করেছেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল নাকি এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করেন। ওরা বিচার করে বার করুক, কিন্তু কার কথায় গেছে, কাদের কথায় গেছে, কাদের অপদার্থতায় গেছে, তাদেরও শাস্তির মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু বিষয়টা কি আদৌ তাই? ইতিমধ্যে যেসব ভিডিও সামনে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা কিন্তু উল্টো কথা বলছে। সেখানে দেখা যাচ্ছে শান্তনু মণ্ডলই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে, আর কিছু ভাষা নেই। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে শান্তনু মণ্ডল ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তিকে বলেছিলেন অভিযুক্তকে না মেরে থানার হাতে তুলে দিতে। আমি বলছি তুমি এখন কি বলছো বলো, কি করবে একে তোমাদের শান্তনু? না 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 না, একদম সাইড করে রাখো, ওটা মারা যাওয়া মানে শান্তনু অন্য জায়গা হয়ে যাবে। আমি বলছি এই সব এইটি কিন্তু মেন, একদম একদম ওকে সাইড করে দাও। তুমি ওকে আমি বলে দিচ্ছি না, ওকে থানায় তুলে দাও। একে মেরে দিলে হবে না, না না থানায় তুলে দাও। ভিডিওতে আরো দেখা গেছে এক অভিযুক্তকে ধরে নিয়ে যাচ্ছেন শান্তনু মণ্ডল। কালকে আবার ফেসবুকে একটা মিটিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা,
বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। এখান থেকে অভিযুক্তকে টোটোয় বসিয়ে নিয়ে যান শান্তনু মণ্ডল। আরেকটি ভিডিওতে ছবিতে দেখা যায় থানার সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা শান্তনু মণ্ডল বলছেন কিভাবে অভিযুক্তর হদিশ মিলেছে এবং পুলিশের সাহায্যে তাকে ধরা হয়েছে। প্রতিবেশী আছে, প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু সিসিটিভি ফুটেজ আমরা চেক করার পর দেখা যায় ওখানে একজন ব্যক্তি ওই বাচ্চাটাকে নিয়ে যায়। আমরা যখন খোঁজ করার পর ওই ব্যক্তির খোঁজ পাই এবং খোঁজ পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়ে ওই ব্যক্তিকে আমরা ক্যাম্পে তুলে আনি এবং ক্যাম্পে তুলে আনার পর তারপরে ওনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে ও ভেঙে পড়ে এবং বলতে বাধ্য হয়। তো ক্রাইম স্পটে নিয়ে যাওয়ার পর প্রেশার করা হয়, প্রেশার করার পর তখন ও বাচ্চাটার লাশটাকে উদ্ধার করে। এরপরও কি করে বিজেপি নেতা শান্তনু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে? যে আমাদের কোনো দলের কর্মী এ কাজ করতে পারে না, কাউকে এভাবে ছাড়িয়ে নিয়ে যেতে পারে না, আসামি অপরাধীদের ছাড়িয়ে নিয়ে যাবে এ সম্ভব নয়। সম্ভবত একজন বা দুজনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে এবং সেটা কমিউনাল কালার পেতে পারত। সেই অশান্তি যাতে না হয় তিনি দায়িত্বপূর্ণ কার্যকর্তা হিসেবে তো কাজ করেছেন, পুরোটাই পুলিশ তদন্ত করে দেখবে। মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শাসক বিরোধী পুলিশ প্রশাসন এসব নিয়ে দায় ঠেলাঠেলি চাপানুতর সব থাকবে, কিন্তু এ রাজ্যে এবং এ দেশেও ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে একটা ফ্যাক্টর একেবারে কমন এবং সেটা হলো নৃশংসতা। হাতরাস বলুন, হাঁসখালি বলুন, কামদুনি বলুন, আরজিকর বলুন, বারুইপুর বলুন, সর্বত্র এক। আমি বলছি কেন এই কথা বলছি জানেন? সেটা হচ্ছে যে এই প্রাথমিক তদন্তের যে রিপোর্টটা আমাদের হাতে এসেছে, প্রাথমিক রিপোর্ট ময়না তদন্তের, তাতে দেখা যাচ্ছে 12 বছরের মেয়েটাকে যৌন নির্যাতনের পর মাথায় আঘাত করে জলে ফেলে দেওয়া হয়েছে এবং সম্ভবত মৃত্যুটা হয়েছে জলে ডুবে। আমি বলছি শরীরে একাধিক ক্ষতচিহ্ন, তার ডিটেলসে আমি স্বাভাবিক কারণেই যাচ্ছি না। প্রত্যক্ষদর্শী ওই অভিযুক্ত, এই আগের প্রতিবেদনে যার ছবিটা আপনাদের দেখালাম, সে বলছে যে এই শয়তানদের একজন এই ক্লাস 6-এর মেয়েটার গলায় পা তুলে দিয়েছিল। ভাবতে পারেন? প্রত্যেকটা ঘটনার নৃশংসতা কার্যত, যেগুলো নামগুলো এক্ষুনি বললাম, নারকীয় পর্যায়ে পৌঁছেছিল। সামাজিকভাবে আমার পরবর্তী বক্তা সমীর রাইচের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই নৃশংসতার ট্র্যাডিশন থেকেও কি আমরা বেরোতে পারবো না? সব এক থেকে যাবে। দেখো সুমন, এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আমরা আমাদের দেশের, আমাদের রাজ্য, আমাদের দেশের ঘটনাগুলো দেখছি, সারা পৃথিবীতেও হয়তো প্রচুর হচ্ছে। তার প্রথম কারণটা হলো, দেখো মানুষের, আমরা বলি না আমরা অনেক আধুনিক হচ্ছি, পৃথিবী অনেক অ্যাডভান্স হচ্ছে, সেইগুলো এইটাই প্রমাণ যে মানুষের বেসিক যে শিক্ষাটা, মানবিকতার শিক্ষা, সেটা না ইদার পলিটিশিয়ানরা মেনটেন করেন, না সাধারণ মানুষের মধ্যে। আসলে আমাদের এখানে সারা পৃথিবীতে পলিটিশিয়ানরাই এতটা ডিসঅনেস্ট, এবং যেইগুলোর প্রতিফলন এই পলিটিশিয়ান যেমন আছে, পুলিশ প্রশাসন, আমি এখানে দেখো 2-3টে পার্ট আছে। একটা পার্ট হলো এই মানুষগুলো না, এবং সামাজিকভাবে মানে ওই যে বাবা মা, অভিভাবক, সমাজ, সবার দায়িত্ব আছে। আমি আসছি, আমি বলছি এখানে 2-3টে পার্ট আছে। একটা হলো যারা করলো, দ্বিতীয় হলো অ্যাডমিনিস্ট্রেশন, তৃতীয়ত হলো পুলিশ প্রথম কি করেছিল। এখানে এরকম কয়েকটা পার্ট আছে। তবে আমি প্রথমেই যেটা আমি বলে রাখি, অন্ততপক্ষে কিছুটা হলেও সৌভাগ্য আমাদের যে আমাদেরকে শুনতে হয়নি, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এটা বলেননি যে এটা মিথ্যে, যে এই মেয়েটার ওদের সাথে সম্পর্ক ছিল। অন্তত এটা শুনতে হয়নি। এটা আমরা বারবার শুনে শুনে মানে কেঁদেছি অবধি। দিনের পর দিন এই ধরনের যখন ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু এইগুলো এক্সকিউজ দিয়ে গেছেন। প্রতিটি সুজের থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে, হাঁসখালি থেকে আরম্ভ করে, কত বলবো, কিন্তু সেইটা শুনতে হয়নি। এবং এইটা উনি বলেছেন যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দেব, অর্থাৎ পুলিশকে একটা কড়া নির্দেশ যে ভাই ইউ হ্যাভ টু সার্ভ প্রপারলি। এই একটা কথাই যথেষ্ট, যেটা আগের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করতেন না। কেন? কামদুনিতে আমি যখন দেখেছি, আমরা যখন গেলাম, সেই তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার গিয়ে ওখানে কেন একটা ঘুলিয়ে দিলেন, কি বললেন
যে এইখানকার এই মৌসুমি টুম্পা এরা নকশাল করে, মাওবাদী করে, হ্যান করে, এই যে ঘুরিয়ে দিলে, এবং তাতে দেখা গেল পুলিশকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো, এবং যেহেতু ওখানে অনেক দুধেল গায়ে ওনার ভাষা অনুযায়ী ছিল তো ওর মধ্যে জড়িত, তাদেরকে কি করে সেভ করা যায়, কারণ জয়ন্ত আছে, জয়ন্ত তার লয়ার ছিল, আমি গেছি কোর্টে দিনের পর দিন। তো এইটা অন্তত আজকে আমাদের শুনতে হয়নি। আমাদের নতুন মুখ্যমন্ত্রী অন্তত এই বার্তাটা দিয়েছেন সমাজের কাছে যে এই ধরনের অপরাধ করলে তোমার কোনো ছাড় নেই, একদম। এবং সেটা আমরা সেই রেজাল্টটা দেখার অপেক্ষা করলাম, যেদিন দেখতে পাবো সেদিন সুমন দরকার হলে আমরা আবার আসবো। আরেকটা জিনিস হলো, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি আশা করি, দেখতে না পেলে সরব হব। হ্যাঁ, সরব হব। এবং মুখ্যমন্ত্রীর কাছে এটাও আশা করি, মুখ্যমন্ত্রী যদি একটা কথা বলতেন, যে যে পুলিশের গাফিলতি আছে, পুলিশের গাফিলতি এখানে প্রত্যেকের কথা শুনে বোঝা যাচ্ছে, যে যে পুলিশের গাফিলতি আছে প্রত্যেককে ওই অপরাধীদের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এইটা না হলে কমতে পারে না। যেটা একটু আগে বলছিল না জয়ন্ত, যে একটা এফআইআর যদি গরিব মানুষ করতে চায়, এটা দীর্ঘদিনের, বিশেষ করে লাস্ট 15 বছর তো বটে, যেটা আমরা খুব কাছ থেকে দেখেছি, পুলিশের একটা ওরা ধরেই নেয় একটা এফআইআর করলে ভাই তোমার এই টাকাটা দিতেই হবে, নাহলে কোনো মুভ হবে। এই যে একটা প্রসিডিওর, এই যে একটা মানে পাবলিকের সাথে মিসবিহেভ করা এবং সিস্টেমেটিক, এইটাকে ভাঙা দরকার। এবং তুমি বড় লোক হও, গরিব লোক হও, মধ্যবিত্ত হও, নিম্নবিত্ত হও, তোমার কাছে পুলিশের যখন কমপ্লেন করা হবে সেটাকে গুরুত্ব দেওয়া, গুরুত্ব দিলে তো সত্যি সত্যি আজকে আমরা আমাদের এই ছোট্ট মেয়েটাকে হয়তো হারাতাম না, কিন্তু সেটা হয়নি। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই আবেদন রাখছি, আমি একজন এই রাজ্যের নাগরিক হিসাবে, যে আপনি অন্তত এইটাকেও দেখবেন। এবং এইটা নিয়ে যারা রাজনীতি করছেন, কেউ কেউ বলছেন এটা এরা করছে, কেউ কেউ দেখলাম ঠিক আছে মিছিল করবে, সবাই যাবে, এটা তো গেছে, এটা তো গেছে, এটা তো আমরাও তো যেতে পারিনি। বহু কামদুনিতে ঢুকতে গেছি, পুলিশ মিলিটারি দিয়ে মানে পারলে আমাদের বন্দুক দিয়ে আটকে রাখে। হ্যাঁ, তো সেইগুলো না হোক, সবাই যাক, গণতন্ত্রে সবার যাওয়ার অধিকার আছে প্রত্যেকের। আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে, আমি একটু আগে যেটা আমি প্রদীপ্তর কথার পরিপ্রেক্ষিতে বলছিলাম, একটা মোমবাতি দেখলাম, ভালো লাগলো, খুব ভালো। এতদিন কোথায় ছিলেন? অভয়ার সময় আপনি কোথায় ছিলেন? কামদুনির সময় আপনি ওই সমস্ত ঘটনা ঘটিয়ে গুলিয়ে দিয়ে আপনি তখন কোথায় ছিলেন? আমিরুলের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার মন কাঁদেনি না? হ্যাঁ, আপনি আগের বার, অর্থাৎ আপনি ক্ষমতায় আসার আগে যেগুলো করতেন, আমরা বিশ্বাস করতাম, বাংলার মানুষ বিশ্বাস করত যে আপনি ভীষণ সংবেদনশীল, কিন্তু এখন আমরা বুঝতে পারি আপনি পুরোটাই নাটক করেন। একদম না, নাটক। আমি তোমাকে আবার অনুরোধ করবো দাদা, তোমার আর্কাইভে ওটা আছে এখনো, তোমার সঙ্গে ওই আরজি করের ঘটনার পরের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাটা, সেটা সংবেদনশীলতার বাইরে কিনা একটু দেখাতে বলবো। সমীর দ্বারা সবসময় অর্ধসত্য কেন বলেন? ওনাদের যেমন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করা দরকার, আমি বলছি সেইটার সঙ্গে আমি তোমার সঙ্গে একমত। আমি বলছি এক সেকেন্ড প্রদীপ্ত, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থানের সঙ্গে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া তো সঙ্গতিপূর্ণ নয়। একটা চোখ দিয়েই দেখবে, সম্পূর্ণ দুটো চোখ দিয়ে দুটো ঘটনা দুদিকে তো দেখতে পারবে না। এই যে বারবার আবার আমি বলছি, সেই দিন তুমি বারবার রেফার করছো, আমি জেনারেলি একটু বেশি ইতিহাসে চলে যাচ্ছি, কিন্তু আমি বলছি ওই ফোন ইন ইন্টারভিউতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, আমি চমকে উঠেছিলাম, আবার প্রশ্নটা রিপিট করেছিলাম যে সিবিআই তদন্তে আমার আপত্তি নেই। তারপরে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দিলে কিন্তু আমার ধারণা অভয়ের মা এবং বাবাকে হাইকোর্টে গিয়ে বলতে হতো না, দেননি তো। আবার বললেন যে রবিবার অবধি আমি দেখবো। আমি বলছি এই দুটোর মধ্যে তফাৎ আছে। সন্দীপ ঘোষটা তো পুরো মানে আমি বলছি অগ্নিতে ঘৃতাহুতি বলতে যা বোঝায়। পঙ্কজ রায় বলো, সমীরদা বলো, আমাদের রোল, আমরা কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রীকে বা প্রশাসনকে পরামর্শ দিতে চেয়েছিলাম, আমরা কখনো অর্ধসত্য বলিনি, আমাদের পরামর্শটা আমি আসবো। কিন্তু তার আগে এতবার কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে এই নিয়ে কি বলেছেন একবার দেখে নেব। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি, ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর
সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। বিশ্বনাথদা, এই প্রেক্ষিতে নিঃসন্দেহে কারুর কানে লাগতে পারে, কিন্তু আমায় জিজ্ঞেস করতেই হবে, এই ঘটনার রাজনৈতিক প্রভাব, পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে? দেখুন সুমনদা, মানে সরকার কেবল পরিবর্তন হয়েছে এবং সরকারের প্রধান মানে মুখ্যমন্ত্রী পরিষ্কার একটা অবস্থান নিয়েছেন যে এক হলো যে যারা দোষী তাদের কঠোর শাস্তি, এবং তার ভাষা আমি ধার করে বলছি, জঘন্য ঘটনা, ফাঁসি দেওয়ার ব্যবস্থা করব। ফলে মানুষকে আশ্বস্ত করবে। এক হলো গতকালই পরিবারের সাথে কথা বলেছেন, আগামীকাল যাচ্ছেন, পরিবারের সাথে মিট করবেন। ফলে এই মানে পরিষ্কার একটা সংবেদনশীল জায়গা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাটাকে এখন পর্যন্ত ডিল করেছেন। এটা খ যেটা, সেটা হলো যে মুখ্যমন্ত্রী আগের মুখ্যমন্ত্রীর মতন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সাজানো ঘটনা, ছোট ঘটনা ইত্যাদি যে আলটপ্পা মন্তব্য করে বিতর্ক তৈরি করেননি। মানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনি একটা প্রতিবেদনও দেখাতে পারবেন না যে আলটপ্পা মন্তব্য করবার জন্য আমরা সমালোচনা করছি বা আলোচনা করছি। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে ইমিডিয়েটলি কতগুলো গাফিলতি হয়েছে পরিষ্কার, এটা নিয়ে মানে আমার মনে হয় না কোনো সংশয় আছে। একটা হলো যে ফাঁড়িতে যখন গেল, ফাঁড়ি কোনো রেসপন্স করলো না, কয়েকটা ঘন্টা চলে গেল, তাতেও রেসপন্স করলো না, এবং তার হয়তো সঠিক সময় যদি ফাঁড়িতে পুলিশগুলো যদি রেসপন্স করতেন তাহলে হয়তো এই নাবালিকাকে আমরা বাঁচাতে পারতাম। ফলে ফাঁড়ির গাফিলতি এক। খ হলো একই সাথে যে জেলার যে পুলিশ আধিকারিকদের যতটা তৎপরতা হওয়ার কথা ছিল সারা রাত্রি, সেই তৎপরতা তাদের হয়নি। আজকে সমিতদা বলছিলেন মুখ্যমন্ত্রী পরিষ্কার হিন্দিতে বলেছেন যে যদি কোনো পুলিশ অফিসার দায়বদ্ধ থাকে তাদেরও কিন্তু শাস্তির ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন কোন পুলিশ অফিসার, পুলিশ কর্মীকেও কিন্তু যদি তারা অপরাধ করে, দোষী সাব্যস্ত হন, শাস্তির ব্যবস্থা করবেন। এবং তার ফলে কি হচ্ছে যে এইটাকে আপনি কোনো মতেই রাজনৈতিকভাবে ব্যবহার করবার সুযোগ পাবেন না। এবং একই সাথে দেখুন এটা মানুষ কিন্তু বিরোধীরা যারা যেতে চেয়েছেন তারা, আমি তো বলছি যে কালকে সামান্য হয়তো এমন আমি জানি না, আমি বলছি বিশ্বনাথদা, আরজি করে রাজনৈতিক নেতা বাদ দিন, সাংবাদিকরা অভয়ের মা বাবার কাছে দুদিন পৌঁছতে পারেনি, নির্মল ঘোষ এবং তার বাহিনী ঘিরে। পুলিশের দেখুন, পুলিশের কয়েকটা বড় ব্যর্থতার মধ্যে যেভাবে লিঞ্চিং হলো, এই লিঞ্চিংটা তো হওয়ার কথা ছিল না। পুলিশ থাকছে, লিঞ্চিং হচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, এটা একটা বড় অপরাধ। এবং পুলিশের উপস্থিতিতে কালকে প্রায় 12 জন সাংবাদিক মার খেয়েছে, এটাও কিন্তু আমি তীব্র নিন্দা করছি। এবিপি আনন্দে ক্যামেরা ভাঙা হয়েছে, পাত্র মার খেয়েছে, বহু ইউটিউবার, বহু ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া বহু মার খেয়েছেন। এবং সেটা কিন্তু আমি আপনাকে বলছি যে অত্যন্ত নক্কারজনক, পুলিশ কেন আটকাতে পারলো না। এইবার যে প্রশ্নটা আমি 2-3টে জায়গা থেকে রাখতে চাই, সেটা হলো একটা হলো যে সুমনদা খুব সিরিয়াসলি সরকারকেও ভাবতে হবে যে ফাঁড়িগুলো আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, যেহেতু এখনো সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের ফাঁড়িগুলো মানে আপনি ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট করতে পারবেন না। রিক্রুটমেন্ট করার পরে আপনাকে 1 বছর ধরে ট্রেনিং দিয়ে তারপরে পুলিশ সংখ্যা বাড়াতে হবে। শর্টেজ অফ পুলিশ রিয়েলি আছে এবং তাদের ওরিয়েন্টেশনের অভাব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাটিটিউড দিয়ে পুলিশ চালাতেন, সেই পুলিশের অ্যাটিটিউড রাতারাতি চেঞ্জ হবে এটাও তো আমি ভাবতে পারি না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছেড়ে রেখে দিয়েছিল যে তোমার মতন করে ফাঁড়ি চালাও। এই ফাঁড়িগুলোতে সেন্ট্রাল ফোর্স দিয়ে আরো স্ট্রেনথেনিং করা যায় কিনা সিকিউরিটির প্রশ্নে, এটা নিশ্চয়ই মানে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভাববেন যে সেন্ট্রাল ফোর্স আমার হাতে আছে, আমি ফাঁড়িগুলোতে কিছু মানে এক সেকশন করে দিয়ে ফাঁড়িগুলোকে আমি স্ট্রেনথেনিং করে নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারি কিনা, সেটা একটা দেখার জায়গা আছে। দ্বিতীয় যেটা, মুখ্যমন্ত্রী কিন্তু কালকে আমি জানি না অতি তৎপরতার সাথে কোনো পুলিশ জড়ো করে দিয়েছিল কিনা, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ইমিডিয়েটলি সেই পুলিশ সরানো এবং আজকে সমস্ত বিরোধীদের, তিনি বিরোধী থাকাকালীন শুভেন্দু অধিকারী কোনো কর্মসূচি পালন করতে পারেনি। দিনের পর দিন আমি চিৎকার করে এখানে বলেছি আপনাকে
যে কেন বিরোধী দলের রাজনীতি মানে নেতা কর্মসূচি পালন করতে পারবে না, কোনো ঘটনা হলে যেতে পারবে না। শুভেন্দু অধিকারীকে দিনের পর দিন আটকানো হয়েছে এবং কলকাতা হাইকোর্টে মামলা করে 7 দিন পরে তাকে এক একটা জায়গায় যেতে হতে হয়েছে। সেটা শামশেরগঞ্জ হতে পারে, সেটা ধুলিয়ান হতে পারে, সেটা অন্য জায়গা হতে পারে। 100টার উপর মামলা করতে হয়েছে কর্মসূচি পালন। এই সরকার অন্ততপক্ষে বিরোধীদেরকে ঘটনাস্থলে যাওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আজকে যে মিছিল আমরা দেখলাম, আমি তো মনে করি বিরোধী হিসাবে এই ভূমিকায় তাদের কাছে আমরা মানে প্রার্থনা করি এবং সরকারের কাছেও আমরা এক্সপেক্ট করি যে বিরোধীদেরকে এই রাজনৈতিক পরিসর দেবার জন্যই তো আমরা চিৎকার করেছি, মানে আপনারা যখন বিরোধী ছিলেন। ফলে এই পরিসরটা দিয়েছে, এটা মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছে বলে আমি মনে করি। ফলে এই জায়গা থেকে কোনো রাজনৈতিক ফয়দা ইমিডিয়েটলি নেওয়ার কোনো সুযোগ নেই। আমি শুধু আরেকটা আমি যাচ্ছি কিন্তু দ্রুত একবার আপনাদের দেখাবো ময়না তদন্তের রিপোর্টটা ঠিক কি এসছে। দেখুন প্রাথমিকভাবে ওনার মেয়েটা বার্থডে ছিল, তেজের বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। কথা ছিল বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে মজা করার, কিন্তু সেসব দিন নারকীয় পরিণতি হলো। বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে উদ্ধার হলো 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর দেহ। 4 জন ছিল, আমাকে ভয় হয়ে গেছে। ও তুলে গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছিল একটা। কি ওরা কি মেয়েটাকে নিল, তুলে কিছু টাকা খাওয়ার জন্য ওরা একটু 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে হাড়হিম করা তথ্য। সূত্রের খবর, নাবালিকার দেহে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। জলে ফেলে দেওয়ার আগে নাবালিকার মাথায় আঘাত করা হয়েছিল। জলে ডুবে মৃত্যু হয়েছে নাবালিকার। পাকস্থলীতে মিলেছে জল, অর্থাৎ পুকুরে ফেলে দেওয়ার সময়ও বেঁচে ছিল নাবালিকা। থ্রটলিং হলেই যে সঙ্গে সঙ্গে মরে যাবে নর্মালি হওয়ার কথা, তারা থ্রটলিং করে জাস্ট দ্য কজ ডেথ, তারা কিন্তু মেরে ফেলা পর্যন্ত নিশ্চিন্ত হয়ে করে। এখানে সেরকম জিনিসটা হয়নি, কারণ তাকে প্রিভেন্ট করার জন্য হঠাৎই একটা মোমেন্টাম এটা করে ফেলেছে। সেখানে হয়তো সে আনকনসিয়াস হয়ে গেছিলো, মারা নাও যেতে পারে, তখন তাকে হয়তো জলে ফেলে দিয়েছিল। তখন সেটা যেটা হবে সেটা ড্রাউনিংই হবে, কারণ আনকনসিয়াস স্টেজে বাট সি ওয়াজ অ্যালাইভ, তখন যদি হয় জলে সেটাকে ড্রাউনিংই হবে। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে আরো বলা হয়েছে, নাবালিকার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে, মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মস্তিষ্কে জমাট বেঁধেছিল রক্ত, শরীরের বিভিন্ন অংশে আঁচড় কামড় সহ ঘষে যাবার দাগও রয়েছে, গলা শ্বাসনালীতেও আঘাতের দাগ রয়েছে। কোনো জায়গায় ঠুকে দেওয়ার ফলে বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করার ফলে যেমন ক্ষত তৈরি হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। যদি এরকম হয় যে দেখা যাচ্ছে যে তার হাতে চারপাশে একটা আঘাত আছে, যেখানে থেকে বোঝা যাচ্ছে যে তার হাত দুটিকে চেপে ধরে রাখা হয়েছিল, তাহলে পরে এবং একই সঙ্গে যদি দেখা যায় যে একই সময়ে ঘটে যাওয়া অন্যান্য শরীরের আঘাত যেটা কিনা তার হাতের থেকে অনেকটা দূরে হয়েছে, ধরা যাক পা বা অন্য কোনো জায়গায়, দুটি আঘাতের সময় যদি এক থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে কেউ হয়তো তার হাত দুটিকে চেপে ধরে রেখেছিল এবং অন্যেরা তার উপরে যে নির্যাতন চালিয়েছে সেই সময়ে তারা অন্য জায়গায় অন্য আঘাত সৃষ্টি করেছে। সেক্ষেত্রে একাধিক সম্ভাবনাটা থাকে। ডিস্ট্রিবিউশন অফ দ্য ইঞ্জুরি, নেচার অফ ইঞ্জুরি, ম্যানার অফ ইঞ্জুরি, এই তিনটে জিনিস জানা খুব দরকার। ডিস্ট্রিবিউশন অফ দ্য ইঞ্জুরি বলতেই যে শরীরের কোন কোন স্থানে কোন দিকে হয়েছে, আর কী ধরনের, যদি বিভিন্ন ধরনের ইঞ্জুরি হয়, এগুলো যদি তার বিভিন্ন, তার মানে যে ডিফারেন্ট কাইন্ডস অন দ্য ডিফারেন্ট সাইডসও থাকে, সেখানে কিন্তু একাধিক মানুষের জড়িত থাকার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এবার ভিজেরা পরীক্ষা হবে নিহত। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, যেটা বলছিলাম যে ধরুন আপনি মানে জনরোষ না এমন একটা জিনিস যেটা বারবার আপনি বলেন এবং আমি একমত আপনার সাথে, যে এটার কোনো রাজনীতি হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না, যে কোনো সময় যে কোনো দিকে আনগাইডেড মিসাইল। আমি আপনাকে বলছি, যখন ডিম ছোড়া হচ্ছিল বারবার আমি কিন্তু এই প্রশ্নটা তুলেছিলাম যে বিজেপির নেতৃত্বকে উচিত এগিয়ে এসে এই ডিম ছোড়াটা আটকানো, এবং পুলিশ প্রশাসনেরও এই যে ডিম ছোড়াটাকে গ্লোরিফাই করা। দিলীপ ঘোষ করছে, অমুক করছে, সবাই কেউ কাব্যিকভাবে বলছেন কি দিলীপ ছোড়ার টেস্টিং নেই। আমি বলছি এটা কিন্তু মব কালচারটাকে প্রভোগ করা। কালকের ঘটনাটা এই মব কালচারেরই আরেকটা পার্ট। ফলে আমি বারবার অনুরোধ করব এই মব কালচারের যে কোনো ঘটনা এটা কিন্তু আটকানো উচিত। মব লিঞ্চিং কিন্তু ট্যান্টামাউন্টস টু এ মার্ডার। এটার কিন্তু যারা যারা করেছে
সে দোষী হোক আর নির্দোষী হোক, যাকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, দল মত নির্বিশেষে সবাই শুনে রাখুন, বিজেপি পার্টি হিসেবে কখনো কোনো ডিম ছোড়া বা কোনো এই ধরনের ঘটনাকে সমর্থন করছে না। আমি পার্টির প্রধান মুখপাত্র আপনার এখানে বসে বলছি। দ্বিতীয়ত, যতগুলো ডিম ছোড়ার ঘটনা ঘটেছে প্রশাসন কি করেছে, কেন বাধা দেয়নি, আরো জানতে হবে। তার কারণ শ্রমিক ভট্টাচ থেকে শুভেন্দু অধিকারী স্বয়ং মুখ্যমন্ত্রী একাধিকবার নাম করে বার্তা দিয়েছেন। আমি বলছি প্রশাসনের তো এই নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়। রকম ভাবে কেউ যদি ডিম ছোড়েন বা ছুটছেন, তারা সতর্ক হন। ডিম ছোড়া বিজেপির দিক থেকে এটা কোনো বার্তা নয় যে আপনি ছুড়ুন। ওই একটাই কথা, হাতিকে খানে কা দাঁত আলাগ, দিখানে কে দাঁত আলাগ। বিজেপি বর্তমানে যেটা করছে, প্রধান মুখপাত্র বলছে, শ্রমিক বাবু বলছেন যে রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী তো দারুণ ভাবে বলেছেন, কিন্তু তারপরে কি বলছে দিলীপ ঘোষ, আমরা তো ওখানে যেতে দিনই কারণ যাতে ডিম থেকে বাঁচতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে প্রভোকেশন। লকেট চৌধুরী, লকেট দিদি, উনি বলছেন আমি তো জানি না কি ঘটেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে অগ্নিমিত্রা পল বলছেন কেউ যদি মেরে থাকে আমি কি করব। এরপরে গ্রেফতারের সংখ্যাও নিশ্চয়ই আমরা জানতে চাইবো, কিন্তু এখন আপনারা কি বলছেন? ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা থ্রেড সমস্ত জায়গায় কিছু প্রশ্ন আমরা দিই। নাবালিকার নিখোঁজ জেরেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? মারাত্মক অভিযোগ বারুইপুরে। সরকার বদলেছে, শুধু পুলিশ বদলায়নি। পুলিশ বদলায়নি এমনটা মনে করছেন 73% লোক, পুলিশ বদলেছে মনে করছেন 25%, বলতে চাননি 2%। বারুইপুর কাণ্ডে পুলিশি গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। 95% মানুষের মনে কোনো দ্বিধা নেই যে কঠোর পদক্ষেপ সরকারের নেওয়া উচিত। 4% মানুষ তা মনে করছেন না, 1% মানুষ বলতে চাইছেন না। বারুইপুর ঘটনায় সমস্ত দোষীর কঠোর শাস্তি কি নিশ্চিত করতে পারবে নতুন সরকার? 78% মানুষ মনে করছেন নিশ্চিত করতে পারবে, 20% মানুষ তা মনে করছেন না, 2% মানুষ বলতে চাননি। মন্তব্যে আসবে। বন্দনা সিংহ রায় লিখছেন, মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শেষ করতে হবে। সৌমিত্র ঘোষ লিখছেন, রাজনৈতিক রং না দেখে কঠোর শাস্তির দাবি জানায়। অতীশচন্দ্র বাওয়াল লিখছেন, সরকার আসে সরকার যায়, মেয়েদের অবস্থা বদলায় না। সৌমেন সরকার লিখছেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। চয়ন বিশ্বাস লিখছেন, আর কত মা বাবাকে সন্তান হারানোর এই যন্ত্রণা ভোগ করতে হবে, কেন এসব ঘটনা থামানো যাচ্ছে না? ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা বলছিলাম 2024 সালে একই ধরনের ঘটনা বারুইপুর যে এলাকায় ঘটনা ঘটেছে তার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। দেখুন, সেই দক্ষিণ 24 পরগনা, সেবার কুলতলি, এবার বারুইপুর। দূরত্ব মেরে কেটে 50 কিলোমিটার। 2024-এর সেই বিভৎসতার স্মৃতি উস্কে দিল 2026-এর 4 জুলাইয়ের ঘটনা। সেও ছিল এক নাবালিকা। 2024-এর 4 অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে আর সেদিন বাড়ি ফেরেনি কুলতলির 9 বছরের মেয়েটা। রাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধান ক্ষেতের আল থেকে উদ্ধার হয়েছিল ক্লাস 4-এর ছাত্রীর মৃতদেহ। সেই ঘটনাতে উত্তাল হয়েছিল কুলতলি। শুরু থেকে উঠেছিল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। ভাঙচুর চালানো হয়েছিল পুলিশের গাড়িতে। 1 বছর 9 মাস পর রবিবার সেই কুলতলির ঘটনারই যেন পুনরাবৃত্তি দেখা গেল বারুইপুরে। ফের উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। এখানে মেয়েটিকে যখন পাওয়া যায়নি, শুধু যে তারা থানায় মিসিং ডায়েরি করেছে যে মেয়েটি নিখোঁজ হয়েছে তা নয়, এলাকার লোকেরা খোঁজ খবর করে সিসিটিভি ফুটেজ জোগাড় করে কার সঙ্গে তাকে যেতে দেখা গিয়েছে সেই সব পরিচয় দিয়েও পুলিশের কাছে জানিয়েছে। নাবালিকার নির্মম পরিণতি ঘিরে সেবারও রাজনীতি হয়েছিল, এবারও রাজনীতি হচ্ছে। সোমবার বারুইপুরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আজকে অমিত শাহ মহাশয় বাংলায় আছেন, তিনি সোনার বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন, তো সোনার মেয়ে চলে গেল। কি এমন কাজ ছিল? এই রকম একটি ঘটনায় মানুষ উত্তাল, সেখানে মুখ্যমন্ত্রী দৌড়ে আসতে পারলেন না। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মঙ্গলবার বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, আশাবুল হোসেন, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ। এখন তিনি নিজেই বিধায়ক এবং সরকারের অংশ। রত্না দেবনাথ তিনি বলছেন যে বারুইপুর কাণ্ডে বিজেপি সরকার বিচার দিতে পারবে, বিচার দেবেই।
পাশাপাশি আরজিকর কাণ্ডের কথা যখন বলছি তখন আপনাদের সামনে রাখবো যে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সেই সাসপেনশনের মেয়াদ আরও 4 মাস বাড়ানো হলো। দেখুন, আরজিকর মেডিকেল কলেজ থেকে বারুইপুর দূরত্ব 32 কিলোমিটারের কিছু বেশি। তবে দূরত্ব ঘুচিয়ে দিয়েছে সন্তানহারা পরিবারের নিদারুণ যন্ত্রণা। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। বারুইপুরে শুরুতেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা 2জন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারের দাবি তারা এখনো সুবিচার পায়নি। নতুন টিম গঠন করে তদন্ত শুরু করেছে সিবিআই। এরই মধ্যে ভোটে জিতে বিজেপির বিধায়ক হয়েছেন নিহত চিকিৎসকের মা। বারুইপুরের ঘটনায় মুখ খুলেছেন তিনি। সব অপরাধীরা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্ত ভার করবে। আগামী দিনে গত যে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে দুর্নীতি হয়েছে এটা তারই ফল। আমি ওর বাবা মার সঙ্গে দেখা করব। এগুলো তৃণমূল যে এতদিন মানুষকে খেলা মেলা, একটু মদ জুয়া এসবে ভুলিয়ে রেখেছিলেন তারই ফল এগুলো। আমাদের মানে সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, তিনি, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। কি বলছেন কাকিমা? তখন তো বলেছিল মমতা ব্যানার্জি চুল ধরে নামিয়ে নিয়ে আসবে, এখন কার চুল ধরে নামাবেন? রাজ্যে সরকার বদলের পর নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইলস। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সেই সাসপেনশনের মেয়াদ আরও 4 মাস বাড়ানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের মৃত্যুর সুবিচার চেয়েছিলেন কালীগঞ্জের তামান্না খাতুনের মা। বারুইপুরের ঘটনায় 3 জনের গ্রেপ্তারিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তিনি। 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। যে আজকে যদি টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেপ্তার হতো না। আমাদের বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সেটা না করে উনি বিচারটা দেবেন। সুবিচারের অপেক্ষায় স্বজনহারা পরিবার। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও প্রত্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.